হ্যালো ভিউয়ার্স। তো আগামীকাল নতুন একটা মাইন্ড গেম মাফিয়া সিরিজ গল্প আসবে, অবশ্যই আপনারা দেখবেন। পুরোপুরি নতুন মাইন্ড গেম, রহস্যে ভরপুর। অনির্বাণ হুইস্কির বোতলটা মেঝেতে ছুঁড়ে মারি। বিষ্ণু চমকে ওঠে। পুরব ওইখানে দাঁড়িয়ে আছে। বিষ্ণু নিজের চোখ বড় করে অনির্বাণের দিকে তাকায়। অনির্বাণ, কে এই বস, যার কথা শুনে আপনি এত বড় একটা পদক্ষেপ নিয়ে নিলেন, আর একবার আমাকে বলারও প্রয়োজন মনে করলেন না? বিষ্ণু অনির্বাণকে শান্ত করার চেষ্টা করে। আমার কথা শোনো অনির্বাণ। কি শুনবো? আমি আপনাকে আগেই বলেছিলাম, নীলা একজন আহত সিংহী, ওকে বেশি খোঁচাবেন না। আর আপনি কি একবারে কিছুই বোঝেন না? যদি আজ মামুর কিছু হয়ে যেত না, তাহলে ও এক রাত্রে আমাদের সবাইকে জ্যান্ত জ্বালিয়ে দিত, আর কেউ জানতেও পারতো না। তুমি তোমার বোনকে একটু বেশি গুরুত্ব দাও। যতদিন বস আমাদের সঙ্গে আছে ততদিন ও আমাদের কিছুই করতে পারবে না। বাবা, অনির্বাণদা ঠিক বলেছে, নীলা সবাইকে জ্যান্ত পুঁতে দেবে। যদি আবার কেউ ওর পরিবারের দিকে চোখ তুলে তাকায়, আর সব থেকে বড় কথা, নামান আঙ্কেলের উপর হওয়া হামলার জবাবও এখনো দেয়নি। জানি না ও কি রকম জবাব রেডি করেছে, আর তুমি ওকে আরও উস্কে দিচ্ছ। বিষ্ণু চুপ হয়ে যায়। মামুর উপর হামলা করার জন্য আপনি কাকে পাঠিয়েছিলেন? বিষ্ণু কিছু বলে না। সেটা দেখে অনির্বাণ তাড়াতাড়ি বলে, ও যেই হোক না কেন, ওকে বলুন যেন তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। ও বসের লোক, ওর ব্যাপারে শুধু বসই জানে। ও আমাদের ব্যাপারে সব জানে, কিন্তু ওর ব্যাপারে আমরা কেউ কিছুই জানি না। অনির্বাণ ছোট ছোট চোখ নিয়ে বিষ্ণুর দিকে তাকায়। কি সুন্দর অ্যাক্টিং করতে জানে, একদম নিখুঁত অভিনেতা। ও নিজেকে কঠোর করে। আর হ্যাঁ, আপনার বসকে বলে দেবেন যেন এইরকম আর কোনোদিনও না করে। যদি আপনি চান যে এই লড়াইয়ে আমি আপনার সঙ্গে থাকি। ওই ছেলের কত সাহস আছে, একাই সিংড়ি বাড়িতে ঢুকে গেল। হবে নাই কেন, কার ছেলে দেখতে হবে তো। অনির্বাণ চলে যায়। পুরব কিছু না বলে নিজের রুমের দিকে চলে যায়। ওদের পর বিষ্ণু একটা দীর্ঘশ্বাস নেয়। বিষ্ণু হুইস্কির অন্য একটা বোতল তুলে মুখে লাগিয়ে নেয়। নীলা চলে যাচ্ছিল, তখনই রকি পেছন থেকে বলে, তোমার বাবা আমার বাবা আর মাম্মামকে মেরেছে। নীলা চমকে রকির দিকে তাকায়। কমিশনার রাজীব আচারিয়ার ছেলে নয়, আমি ওনার ছোট ভাই এসপি হাঁস আচারিয়ার ছেলে। আমি তখন জাস্ট বছরের ছিলাম যখন তোমার বাবা আমার বাবাকে আমার নিজের চোখের সামনে মেরে দেয়। রকি পিছনে ঘুরে আকাশের দিকে তাকায়। নীলা অবাক হয়ে রকিকে দেখে। কমিশনার আমার পাপাকে তোমার বাবার একটা কেস দেয়। আমার পাপার নিজের কাজে লেগে যায়। তোমার বাবার বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে। সেটা চুরি করার জন্য একবার আমাদের বাড়িতে চোরও আসে। তখন জাস্ট আমার ঘুম ভাঙে। আমি দেখি কেউ আলমারির কাছে আছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি চিৎকার করলে পাপা আর মাম্মাম উঠে যায়। মাম্মাম আমাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর পাপা লেগে পড়ে ওই লোকটাকে মারতে। ওই লোকটা বাবার উপরে গুলি চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। একটুর জন্য বাবা বেঁচে যায়। সেদিন প্রথম আমি বাবাকে হারানোর ভয় পেয়েছিলাম। তারপর আর কিছুদিন পেরিয়ে যায়, চলে আসে সামার ভ্যাকেশন। আমি মামা বাড়ি চলেছি মেরঠে। সে সময় আমার বার্থডে ছিল, আমার 5 বছরের প্রথম জন্মদিন। মামা বাড়িতেই সেলিব্রেট করা হয়। মাম্মাম, পাপা, জেম্বা সকলেই ছিল। তার পরের দিন আমরা ফিরে আসি। তখন আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। তারপর সামনে থেকে আসা একটা লরি আমাকে ধাক্কা মারে। নীলা নিজের চোখ বন্ধ করে নেয়। রকি নিজের চোখের জলটা মুছে নীলার দিকে তাকায়। সেদিন লিফটে আমার মনে হচ্ছিল আমি যেন ওখানে ওই গাড়িতেই আছি। মাম্মাম আর জেম্বার চিৎকার আমার কানে আসছিল। আমি চোখ যখন খুলি তখন দেখি সব শেষ। মাম্মাম একদিকে পড়েছিল। মাম্মামের মাথার মাঝে বরাবর একটা ফুটো ছিল। জেম্বাও এক অবস্থায় পড়ে আছে। পুরো রাস্তা রক্ত, পুরো
রাস্তায় রক্ত, পাপার সামনে ছিল, আর তার সামনে ছিল তোমার বাবা, আরও কিছুজন যারা ঘুরে চলে যাচ্ছিল। ওদের মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তোমার বাবাকে আমার বাবাকে শ্যুট করলো, সেটা আমি দেখেছি। এই কারণে আমি তোমার বাবাকে এতটা ঘৃণা করি। আই জাস্ট হেট হিম। উনি আমার জীবনের সব থেকে দামি দুজনকে আমার থেকে কেড়ে নিয়েছেন, আমাকে অনাথ করে দিয়েছেন। কিন্তু নীলা রকির দিকে তাকায়। রকি একটা দীর্ঘশ্বাস নেয়। কিন্তু আমার ভয় লাগে, হয়তো তোমার জন্য আমি আমার বদলা পূরণ করতে পারবো না। ইউ স্কেয়ার মি, লুজিং মি ইন মাই ফেয়ার। ইউ আর মাই ফেয়ার অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। নীলা কিছু বলল না। ও ঘুরে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে নীলা বক্সিং ব্যাগে ঘুষির পর ঘুষি মেরেই যাচ্ছে। মেঘ মেঝেতে পা মেলে বসে আছে আর নীলাকে দেখছে। নীলা ফুল স্লিভ অলিভ গ্রিন কালারের ক্রপ টি শার্ট পরেছিল, যাতে ওর অ্যাপস স্পষ্ট দেখা যাচ্ছিল। ও নিজের চুলগুলোকে উপরে উঠিয়ে একটা বান করে রেখেছে। তার সত্ত্বেও চুল ভিজে গেছে, আর মাথা থেকে গাল বেয়ে ওর ঘাম ওর থুতনি দিয়ে নিচে পড়ছে। ও হাতে ব্যান্ডেজ বেঁধে রেখেছে। ব্যাকগ্রাউন্ডে ফুল ভলিউমে বিটিএস এর গান বাজছে। মেঘ গালে হাত দিয়ে বিড়বিড় করছে। আজ মনে হয় কারোর একটা অস্থি বিসর্জন হয়ে যাবে। এবার দেখার পালা কার হবে। তখনই সঞ্জয় ওখানে আসে। সঞ্জয় নীলাকে দেখে চমকে ওঠে। আজ কার পঞ্চি বাজবে? মেঘ হাত দুটো উপরে তুলে টান টান করে। যারে বাজুক না কাকা, আমার তো শুধু ফ্রিতে শো দেখতে পেলেই হলো। নিচে পুরাবো এসেছে। এত সকালে? আমি ওকে হলে বসিয়েছি। মেঘ সঞ্জয়ের দিকে তাকায়। আমি নামান ভাইয়ের কাছে যাই। সঞ্জয় চলে যায়। মেঘ উপরের দিকে তাকায়। হে ভগবান, বাঁচিয়ে নিও এই শিশুটাকে। মেঘ একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর উঠে দাঁড়িয়ে মিউজিক সিস্টেমের কাছে ও মিউজিক সিস্টেম অফ করে দেয়। নীলা পাঁচ মারতে মারতে থেমে যায়। ও পিছনে ঘুরে তাকায়। মেঘকে দেখে নীলা মাথা নেড়ে মেঘের দিকে এগিয়ে গেলে মেঘ হড়বড়িয়ে বলে, পুরা বেসেছে। পুরব হলে দাঁড়িয়ে এই দিক ওই দিক দেখতে থাকে। তখনই পিছন থেকে আওয়াজ আসে। তুমি এখানে কি করছো? পুরব ঘুরে তাকায়। ওর সামনে রকি নিজের হাত বুকের কাছে বেঁধে দাঁড়িয়ে আছে। এই কথা আমি তোমাকেও জিজ্ঞাসা করতে পারি, তুমি এইখানে কি করছো? হয়তো তুমি ভুলে যাচ্ছ, আমি নীলার সিকিউরিটি অফিসার। আর তুমি ভুলে যাচ্ছ আমি নীলার বন্ধু। রকি নিজের ঠোঁট চেপে মাথা নাড়ে। তোমরা খুবই কম সময়ে বন্ধু হয়ে গেছো, তাই না? এই বন্ধুত্বের পিছনে আসল উদ্দেশ্য কি তোমার? উদ্দেশ্য তো তুমি লুকাও। প্রথমে রমেশ আঙ্কেলের ভাগ্নে হয়ে এসে সব শেষ করে দিলে, আর এখন সিকিউরিটি অফিসার হয়ে এসেছো। এইবারের কি উদ্দেশ্য আছে তোমার, মিস্টার রকি আচারিয়া? রকি এক পা এগিয়ে আসে। নিজের মুখের উপর একটু কন্ট্রোল করো, নইলে কি? পুরাবো এক পা এগিয়ে আসে। রকি মুচকি হাসে। তুমি হয়তো ভুলে যাচ্ছ, নিজের 10 স্ট্যান্ডার্ডে আর্মি স্কুলের 4 জন ছেলে যখন তোমাকে তোমার ক্লাসের ছেলে মেয়ের সামনে মারে। হয়তো তুমি ভুলে যাচ্ছ আমাকে তখন কে বাঁচিয়েছিল। পুরব রকির পিছনে দেখে। হ্যাঁ নীলা। রকি ঘুরে তাকায় তো নীলা দেখলো টাওয়ালের দিকে ঘাম মুছতে মুছতে ওদের দিকে আসছে। নীলা ওদের দুজনের কাছে পৌঁছে। পুরব, তুমি এখানে এত সকালে? কিছু বলার আছে তোমাকে? ওকে, বাইরে গার্ডেনে যাই তাহলে। পুরব মাথা নেড়ে দেয়। ওরা দুজন দিকে যেতে থাকে। রকি ওদের পেছন পেছন যেতে লাগে। নীলা রকির দিকে ঘুরে। বাড়িটা আমার, তুমি বসে ব্রেকফাস্ট করো। নীলা পুরবকে নিয়ে বাইরে চলে যায়। অনির্বাণ নিজের গাড়িটা একটা ছোট্ট দোকানের কাছে এসে দাঁড় করায়। ওটা একটা ছোট্ট রেস্টুরেন্টে ছিল, যেখানে সকালের ব্রেকফাস্টের জন্য অনেকে এসেছে। অনির্বাণ একদিকে চলে যায়। ও একটা টেবিলে বসে পড়ে। ওর পিছনের টেবিলে অগ্রিম বসে আছে। অনির্বাণ সামনের দিকে তাকিয়ে বলে,
আমার মনে হয় বসের ওই লোকটাই এসবের পিছনে আছে। নির্ভয় নাম ওর। অনির্বাণ চমকে অগ্রিমের দিকে তাকায়। একদম এইদিকে না, সামনের দিকে তাকাও। ও গ্লাস থেকে জল খেলো। অনির্বাণ সামনের দিকে তাকায়। নির্ভয়, আমরা শুধু এই নামটাই জানি। কিছুদিন আগে যে মেয়েগুলো মিসিং হয়েছে তারা মিসিং হওয়ার আগে নিজের এক রুমমেটকে এই নামটাই বলে। এর বেশি আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। মানে নির্ভয়কে ধরলে আমরা বসের কাছে পৌঁছে যাব। বলে অগ্রিম উঠে পড়ে। তারপর কিছু একটা মনে পড়ায় আবার বসে যায়। একটা খারাপ খবর আছে। উফ, আর কত খারাপ হবার বাকি আছে। আজ সুরেন্দ্র রাঠোরের ওইখানে পার্টি আছে। ইনভিটেশন পেয়েছি। ওইখানে অনেক কিছুই হতে চলেছে আজ। অগ্রিম বলতে থাকে আর সেটা শুনে অনির্বাণের এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে। আমি কালকের জন্য সরি বলতে এসেছি। আমি জানিও না কখন ওরা তোমার বাবার উপর অ্যাটাক করার প্ল্যান বানিয়ে নিয়েছে। আমাকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে এবার থেকে। ওরা যা ওর গাড়িটা একটা বড় ব্রিজের উপর পৌঁছায়। তখনই একটা গাড়ি ফুল স্পিডে ওর গাড়িটাকে ওভারটেক করে। সবাই গাড়িটাকে অবাক হয়ে দেখতে থাকে। ওই গাড়িটা একটু আগে গিয়ে হঠাৎ করে ঘুরে যায় আর বিষ্ণুর গাড়ির সামনে রোডে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে। বিষ্ণুর ড্রাইভার জোরে ব্রেক করে। পিছনে আসতে থাকা গাড়িটাও দাঁড়িয়ে যায়। বিষ্ণু সামনের দিকে তাকায়। ও চমকে ওঠে। সামনের গাড়িটার ড্রাইভিং সিটে নীলা বসেছিল। নীলা একটা ব্লু কালারের সানগ্লাস পরে আছে। প্যাসেঞ্জার সিটে বসে থাকা রকি অবাক হয়ে নীলাকে দেখতে থাকে। পিছনের সিটে মেঘ বসে আছে। নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে। এই বলে রকি নিজের সিট বেল্ট খুলতে থাকে। তখনই মেঘ ওকে থামায়। তুমি করছোটা কি? আমরা তো আরোরা ইন্ডাস্ট্রিতে যাচ্ছিলাম। কাছে একজন পুলিশ অফিসার কাছে থাকা সত্ত্বেও তুমি লয়ার এগেনস্টে যেতে পারো না? পুলিশ অফিসার তুমি তোমার পুলিশ স্টেশনে, এখানে তুমি আমার সিকিউরিটি অফিসার। সো জাস্ট সিট হিয়ার। নীলা ডোন্ট। নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে। নীলা। এই বলে রকি নিজের সিট বেল্ট খুলতে থাকে। তখনই মেঘ ওকে থামায়। ও কাউকে মারবে না, তো চুপচাপ বসে থাকো এইখানে। যদি তুমি ওদের জায়গা না নিতে চাও তো। নীলা বাইরে বেরিয়ে আসে। নীলা নিজের গাড়ির ডিকির কাছে যায়। তারপর আবার সামনের দিকে আসে। ও যখন সামনে এলো তখন ওর হাতে একটা রড ছিল। বিষ্ণু অবাক হয়ে নীলাকে দেখে। তখনই ওর পিছনে গাড়ি থেকে গার্ড বাইরে বেরিয়ে আসে। একটা গার্ড নীলার দিকে এগিয়ে যায়। নীলা নিজের ঘাড় ডায়ে বায়ে করে আর গার্ডের দিকে এগিয়ে যায়। গার্ড নিজের হাত বাড়ায়, কিন্তু নীলা নিচে ঝুঁকে যায় আর গার্ডের পেছনে চলে আসে। ও গার্ডের পায়ের পিছনে রড দিয়ে মারে। গার্ড ওখানেই পড়ে যায়। মেঘকে ছাড়া ওখানে উপস্থিত সবাই চমকে ওঠে। নীলা নিজের হাতে থাকা রড ঘোরাতে লাগে। বিষ্ণু নিজের সেক্রেটারির দিকে তাকায়। সেক্রেটারি বাইরে চলে আসে। ওর সঙ্গে সামনে প্যাসেঞ্জার সিটে বিষ্ণুর যে বডিগার্ড ছিল সেও বাইরে চলে আসে। গাড়িতে শুধু বিষ্ণু একাই বসেছিল। এটা দেখে মেঘও গাড়ি থেকে বেরিয়ে আসে। এটা দেখে রকি একটা দীর্ঘশ্বাস নেয়। উফ, কোথায় আমি এই গুন্ডাদের মাঝে ফেসে গেলাম। রকিও গাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ে। এইখানেই থাকবে গাড়ির কাছে। রকি মেঘের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আমার কোনো শখ নেই এই ফাইটে পার্টিসিপেট করার। তোমাদের যা ইচ্ছা করো, নিজের মনের মতো সবাই করো। আমার কি, কে বাঁচে কে মরে। মেঘ রকির দিকে অবাক হয়ে তাকায়। মেঘ মুচকি হাসে। মনে হচ্ছে নীলার হাওয়া লেগে গেছে তোমার। শেষে সো ফানি। তো তুমিও যাবে তো? এবারে যাও। ওইখানে কেন দাঁড়িয়ে আছো? না, এইখানে আমার রোল শুধু নীরব দর্শক হবার। সো জাস্ট এনজয় বাডি। মেঘ গাড়ির হুড়ে চেপে পা ঝুলিয়ে বসে পড়ে। রকি মেঘের দিকে তাকায়। এই দুই ভাই বোন দুজনেই পাগল। হে ভগবান, তুমি আমাকে এই কাদের মধ্যে ফেলে দিলে। ওইদিকে নীলা গার্ডসের দিকে তাকাচ্ছিল। 3 গার্ড ওর দিকে এগিয়ে আসে।
নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। অয় শালা, অনেকদিন হাত সাফাই করিনি। নীলাও গার্ডসের দিকে এগিয়ে যায়। একটা গার্ড ওকে পাঞ্চ মারতে চায়, কিন্তু নীলা একদম ঝুঁকে যায়। আর ঝুঁকে ও আগে এগিয়ে একটা জাম্প মেরে পেছনে আসা অন্য গার্ডের মুখে জোরে একটা ঘুষি মারে। 3 নম্বর গার্ডটাও আগে এগিয়ে আসছিল। তখনই নীলা রোল করে ওকে জোরে একটা লাথি মারে। গার্ড মাটিতে পড়ে যায়। প্রথম গার্ড পেছনে ঘুরে নীলার পিঠে লাথি মারে। নীলা অল্প হিলে যায়। নীলা মুচকি হাসে। এটা দেখে রকি চমকে ওঠে। রকি মেঘের দিকে তাকায়। ও আরাম করে বসে তামাশা দেখছে। তোমার সামনে তোমার বোনকে কেউ মারলো, আর তুমি এখানে বসে বসে মজা নিচ্ছ? আমাদের বোন কোনো মোমের পুতুল নয়, ও হলো লোহা। যত আঘাত পাবে ততই ধারালো হবে। ডোন্ট ওয়ারি, সি ক্যান হ্যান্ডেল ইট। তুমি শুধু বোর করো না আমাকে। মেঘ রকির দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। রকি এক নজর মেঘের উপর দেয়, তারপর গাড়ির পেছন দিকে চলে যায়। রকি প্রাচীনকে ফোন করে। প্রাচীনের ফোন রিসিভ করে। আই নিড ব্যাক আপ। আমি তোকে লোকেশন সেন্ড করছি। ছোট্টু, কি হয়েছে? কোথায় আছিস তুই? ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি। নীলা, বিষ্ণু চৌধুরী লোকের সঙ্গে ফাইট করছে। এখানে কিছুই হেল্প করতে পারি না আমি তোর। কিন্তু কেন? এটা দিল্লির গ্যাং লিডার্সদের ফাইট। এখানে পুলিশের মাঝে না আসাটাই ভালো। লড়তে দে ওদেরকে। তুই শুধু এই ফাইট থেকে নিজেকে দূরে রাখ। প্রাচীন ফোন কেটে দেয়। রকি ফোনের দিকে রেগে রেগে তাকায়। ওইদিকে নীলা ওই গার্ডের দিকে ঘুরে তখনই পেছনে আওয়াজ আসে। নীলা। নীলা পিছন দিকে তাকায়। বিষ্ণু গাড়ি থেমে নেমে এসেছে। নীলা মুচকি হাসে। তারপর বিষ্ণুর দিকে এগিয়ে যায়। কি করছো তুমি? এইভাবে খোলাখুলি আমার উপরে হামলা করার পরিণাম কি হতে পারে জানো তুমি? আমি তোমাকে... এই বলে বিষ্ণু চুপ হয়ে যায়। কারণ নীলা ওর কলার ধরে নেয় আর জোরে ধাক্কা দিয়ে গাড়ির সঙ্গে ঠেকিয়ে দেয়। পরিণামের কথা তো আমি কোনোদিনই ভাবিনি, কিন্তু বিষ্ণু চৌধুরী, তোমার ভেবে নেওয়া উচিত ছিল তোমার কি পরিণাম হতে পারে। যখন তুমি আমার ঘরে অ্যাটাকার পাঠিয়েছিলে। আমি জানি না তুমি কি বলছো। আমি তোমার বাবার বয়সী, কমপক্ষে এই কথাটার তো সম্মান করো। আই ডোন্ট রেসপেক্ট এনিওয়ান বিষ্ণু। আমি বলেছিলাম আমার পরিবারে একটু আঁচ এলে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিব, আর তুমি ওই ভুলটাই করলে। বিষ্ণু নীলার দিকে ভয়ে ভয়ে তাকায়। এই কথাটা তুমিও জানো যে আমি যদি চাই তো তোমাকে এক্ষুনি এখানে মেরে দিতে পারি, আর এতে কেউ কিচ্ছু করতে পারবে না, না পুলিশ আর না তোমার লোক। তুমি বিবাহের বিপক্ষে যেতে পারো না? আমি সবই করতে পারি বিষ্ণু। আমি বাকিদের মতো না। আমি শুধু একটাই রুলস মানি, যে প্রতিটা রুলস ভাঙার জন্যই বানানো হয়। আর এই জন্য তুমি যদি ভেবে থাকো যে তুমি যা খুশি তাই করবে আর আমি চুপ থাকবো, খুব বড় ভুল ভাবনা নিয়ে বসে আছো তুমি। বিষ্ণু একটা ঢোক গেলে ও জানে যদি মাথা ঘুরে যায় তখন এখানেই ওর হরিবোল হয়ে যাবে। নীলা বিষ্ণুর কলার ছেড়ে দেয়। নীলা ঘুরে আর সামনের দিকে চলে যায়। নীলা নিজের রডটা তুলে বিষ্ণুর দিকে তাকায়। বিষ্ণু নীলার দিকে তাকায়। নীলা হাতে রড ঘোরায় আর একটা আঘাত গাড়ির ফ্রন্ট গ্লাসে করে। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। বিষ্ণু সহ ওর বাকি লোকেরা কানে হাত দিয়ে দেয়। বিষ্ণু নীলার দিকে তাকায়। নীলা নিজের কাঁধে রডটা তুলে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। বিষ্ণু কান থেকে হাত সরিয়ে গাড়ির দিকে তাকায়, তারপর নীলার দিকে তাকায়। নীলা চলতে চলতে হেসে দেয়, কিন্তু পিছনে ঘুরে তাকায় না। নীলা, ইউ উইল পে ফর দিস। মেঘ গাড়ির হদ থেকে নেমে যায়। নীলা ড্রাইভিং সিটের ডোর খুলে আর বিষ্ণুর দিকে তাকায়। তারপর নীলা তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ে। রকি আর মেঘও গাড়িতে চেপে পড়ে। নীলা নিজের গাড়ি ঘুরিয়ে চলে যায়। ওদের যাওয়ার পর বিষ্ণু ওইখানে চিৎকার করে, নীলা। নীলার গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। তিনজনেই গাড়ি থেকে নামে। যেটা তুমি আজ করলে সেই জন্য আমি তোমাকে গ্রেপ্তার করতে পারি। কি
করলাম? বিষ্ণু চৌধুরীকে তুমি? বিষ্ণু চৌধুরী? ওনাকে আবার আমি কি করলাম? নীলা রকির দিকে তাকায়, নীলা মেঘের দিকে তাকায়। আজ তোমার বিষ্ণু চৌধুরীর সাথে দেখা হয়েছিল নাকি? চৌধুরীর সঙ্গে? কই না তো। কেন, কিছু হয়েছে কি? তোমরা ভাই বোন এই ড্রামা বন্ধ করো। আজ যা হলো ওটা ঠিক হয়নি একদম। তুমি এক কাজ করো, বিষ্ণু চৌধুরীকে ফোন করে জিজ্ঞাসা করে নাও যে ওনার সাথে আজ আমাদের দেখা হয়েছিল কিনা। নীলা ভেতরে চলে যায়। মেঘ একবার রকির মুখের দিকে তাকায়, তারপর হেসে নীলার পিছনে চলে যায়। বাকি ওদের দুজনকে অবাক হয়ে দেখে। এরা আমাকে সত্যি পাগল করে দিবে। রকিও ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওর ফোন বেজে ওঠে। রকি বিরক্ত হয়ে ফোন বের করে। স্ক্রিনে ফ্ল্যাশ করছিল বাবা কলিং। রকি তাড়াতাড়ি ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা। সামনে থেকে রাজবীরের আওয়াজ আসে। কোথায় আছিস তুই? আমি এখন আওড়া ইন্ডাস্ট্রিতে আছি। আজ সন্ধ্যায় সুরেন্দ্র রাঠোরের বাড়িতে পার্টি আছে, তোকে আসতে হবে। কিন্তু বাবা, আমি অন ডিউটিতে আছি। ওই নীলা আর মেঘকেও ইনভিটেশন পাঠানো হয়েছে, ওরাও আসবে, তাই তুইও পৌঁছে যাবি, বুঝলি? ওকে বাবা। রাজবীর ফোন কেটে দেয়। বাবা, আমাকে পার্টিতে কেন ডাকছে? রকি ভাবতে ভাবতে নিজের মাথা ঝাঁকায় আর ভেতরের দিকে চলে যায়। নীলার মেয়ে করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই ওইখানে দিতি আসে। নীলা, তোর জন্য পার্টির ইনভিটেশন এসেছে সুরেন্দ্র রাঠোরের ওইখান থেকে। এই রাঠোর কিসের এত খুশি হয়ে গেল যে পার্টি দিচ্ছে? ওনার মেয়ে ফিরে এসেছে আমেরিকা থেকে। কে এই সোনাম রাঠোর? ওই না যে 3 বছরের গ্র্যাজুয়েশনে 5 বছর লাগিয়েছে? মেঘ হেসে বলে। মেঘ, কারোর পড়াশোনার বেসিসে তাকে জাজ করতে নেই। তো আর কি বলবো, ওর ব্যবহারে সেরকম ছিল। মনে নেই তোর? ওর নিজের হাতে নিয়ে পুরাবের নাম লিখতো, পরে যখন জানলো যে পুরাব অন্য একজনের সঙ্গে ডেট করেছে, তো ওর নিজের হাত কেড়ে নিয়েছিল। আমাদের পুরো স্কুলে খবরটা জড়িয়েছিল, মনে আছে? নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। আই হেট দিস কাইন্ড অফ গার্লস। সিরিয়াসলি ম্যান, কাটার হলে অন্য কাউকে কাট। নিজের রক্ত কে বের করে ইয়ার? আমাকে বল যাবি কি যাবি না, আমাকে কনফার্ম করতে হবে। নীলা মাথা নাড়ে। যদি রাঠোর বাবু ডেকেছেন তো পার্টিতে কিছু না কিছু হাঙ্গামা নিশ্চয়ই হবে। কনফার্ম করে দে, আমরা যাচ্ছি। দিদি মাথা নেড়ে ওইখান থেকে চলে যায়। ওইখানে যাওয়াটা কি ঠিক হবে? জানি না মিক, কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো বোম ওখানে নিশ্চয়ই ফাটবে। আর যতদিন আমরা 2 ভাই বোন সাথে আছি ততদিন কিসের ভয়? নীলা হেসে মাথা নেড়ে দেয়। তখনই রকি ওইখানে আসে। তোমরা ইনভাইট পেলে সুরেন্দ্র রাঠোর পার্টির? নীলা রকির দিকে অবাক হয়ে তাকায়। তুমি কিভাবে জানলে? আমার কাছে বাবার ফোন এসেছিল, আর বাবা বলল আমি যেন পার্টিতে যাই, এই জন্য। রকির এইটুকু বলায় মেঘ আর নীলা নিজেদের দিকে তাকায়। মেঘ হেসে রকির পিঠে চাপড়ায়। ইয়েস, ওই গড ইনভেস্টিগেশন আমাদের সাথে লেজ গুটিয়ে চলে যাবে। রকি মাথা নেড়ে দেয়। আমি জিমে যাচ্ছি। নীলা সিঁড়ির দিকে চলে যায়। যেতে যেতে ও নিজের মনে ভাবতে থাকে, বড় কিছু হতে চলেছে ওই পার্টিতে, সামথিং রিয়েলি বিগ। নীলা নিজের মাথা ঝাঁকালো আর জিমের দিকে চলে যায়। বিষ্ণু ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আজ তো আমি ভাবলাম ও আমাকে মেরেই দেবে। অনির্বাণ ঠিকই বলেছিল, আমাদেরকে আহত সিংহীকে এইভাবে খোঁচানো একদম ঠিক হয়নি। ছাগলের মতো ভয় পেও না তো, ও কিছুই করবে না এখন। আপাতত কিছু সময়ের জন্য ওর বাপকে দূরে রাখো ওর থেকে। ঠিক আছে, কিন্তু আগে কি করব? আগে যা কিছু হবে ওইটা আজ সন্ধ্যায় পার্টিতে হবে। তুমি চুপচাপ শুধু টাইমে পার্টিতে পৌঁছে যাবে। কিন্তু ওই নীলা, ওর তো পার্টিতে যেতে ভালো লাগে না। শি হেটস পার্টি। ওর দিক থেকে কনফার্ম হয়ে গেছে ও আসে, তাই তোমরা সবাই রেডি থাকবে। আচ্ছা ঠিক আছে। বিষ্ণুর এইটুকু বলায় ওই দিক থেকে বস ফোন কেটে দেয়। নিজের রুমের ল্যাপটপের সামনে বসে থাকা পুরা নিজের কানে থাকা হেডফোন খুলে দেয়। আজ রাত্রে পার্টিতে কিছু হতে চলেছে, কিন্তু কিসের জন্য? ওই বস বাবাকে রেডি থাকতে বলল। ওরা করতে কি চাই? যদি নীলার বিশ্বাস আমাকে যেতে হয় তো তোমাকে খোঁজ লাগাতে হবে। আই হ্যাভ টু। ওইদিকে বিষ্ণু বাইরে যেতেই অনির্বাণ একটা আড়াল থেকে বেরিয়ে আসে।
আই হোপ না তুই পুরোপুরি রেডি আছিস এই আঘাতটার জন্য। সুরেন্দ্র রাঠোরের বাড়ি পুরোপুরি আলোয় সেজে উঠেছে। শহরের নামি দামি লোক ওইখানে উপস্থিত আছে। বিষ্ণু, অনির্বাণ, সুরেন্দ্র আর রাজবীর একসঙ্গে দাঁড়িয়ে আছে। অনির্বাণ চিন্তিত হয়ে বারবার দরজার দিকে দেখছিল। ওর মেঘ ও নীলার জন্য খুব চিন্তা হচ্ছে। ওর মনে পড়ল ও যখন নীলাকে ফোন করেছিল, নীলা ফোন রিসিভ করে। তুই আমার নেক্সটটা পেয়েছিস। আমি পড়ে নিচ্ছি। তো কি ভাবলি তাহলে তুই? এসব ছোট ছোট জিনিসের যদি ভয় পেয়ে আমি পিছিয়ে যাই তো তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ওরা এসব তোকে ইমোশনালি ব্রেক করার জন্য করছে। নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। এত সব কিছু করার পরেও ওরা এটা ভাবে যে আমি ভেঙে যাব? এদের এত বড় হামলার পরেও যখন আমি ভাঙিনি, তখন এটা তো অনেক ছোট্ট একটা কথা। নীলা প্লিজ, যদি কখনো ভেঙে যাস তো নিজেদের ভাইদেরকে বলে দিবি। কখনো কিছু নিজে একা সাফার করিস না। দা, আমি নিজের খেয়াল রাখবো। এখন আমি ফোন কাট করছি, তোমার সঙ্গে পার্টিতে দেখা হচ্ছে। ওকে। সুরেন্দ্র অনির্বাণের চোখের সামনে চুটকি বাজালে অনির্বাণ নিজের অতীত থেকে ফিরে আসে। কি অনির্বাণ, কোথায় হারিয়ে গেলি? সব ঠিক আছে তো? রাজবীর অনির্বাণের দিকে তাকায়। তোমার নিজের বোনের জন্য চিন্তা হচ্ছে নাকি? অনির্বাণ রাজবীরের দিকে তাকায়। আমরা যেটা করছি তাতে ওরও ভালো হবে, ওর জন্য ওটাই ভালো হবে। যদি ও নিজের পা পিছনে সরিয়ে নেয় তো, নইলে ওরও ওই অবস্থা হবে যেটা ওর বাপের হয়েছে। অনির্বাণ কমিশনারের দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলার কথা বাদ দাও কমিশনার। নীলা মামুর মেয়ের সঙ্গে মামিরাও মেয়ে। আর যা কৃষ্ণা মনে আছে তো কে ছিল যে আজ থেকে 22 বছর আগে তোমার পুরো কেরিয়ার বিপদে ফেলে দিয়েছিল? নীলার সঙ্গে তুমি নাই লাগো তো সেটাই তোমার জন্য ভালো হবে। পরে বলো না যেন যে আমি করিনি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? রাজবীর এর আগে কিছু বলবে তার আগেই বিষ্ণু বলে, উফ, আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছি? অনির্বাণ, তোমার নিজের বোনের জন্য চিন্তা হচ্ছে জানি আমি। নীলার সঙ্গে আমরা খারাপ কিছু করব না। অনির্বাণ রেগে রেগে রাজবীরের দিকে তাকায় আর অন্য দিকে চলে যায়। এদিকে প্রাচীন আর অভয় দাঁড়িয়ে আছে। প্রাচীন বলে, বাবা নামানকে ভুল ভাবে আর এদেরকে ঠিক, কিন্তু কেন? যেখানে পুলিশ অফিসার হয়ে আমি তো এটা শুনেছি সে মিস্টার নামান আরোর এদেরকেই অনেক খারাপ কাজে পর্দা ফাঁস করেছে। বাবা বলে নামান আরোর একজন গুন্ডা আর এখন খুনি। উনি কাকাইকে মেরেছেন। কিন্তু আমার নীলা আর মেঘকে দেখে কোনোদিন এরকম মনে হয় না। কিন্তু বাবা নামান আরোরাকে ধ্বংস করার জন্য এদের সঙ্গে হাত মিলিয়ে নিল। জানি না বাবা আসলে করতে কি চায় আর কেনই বা করতে চায়। অভয় কিছু বলবে তার আগেই নজর যায় দরজার দিকে। ও, দে আর হেয়ার অলরেডি। প্রাচীন ঘুরে দরজার দিকে তাকায়। বাকি সবাই দরজার দিকে তাকায়। নীলা, মেঘ এবং রকি গেট দিয়ে ভেতরে আসে। নীলাকে পার্টিতে উপস্থিত বাকি প্রতিটা মেয়েদের থেকে আলাদা লাগছিল। যেখানে সব মেয়েরা ওয়ান পিস পরেছিল, সেখানে নীলা ব্লু জিন্সের সঙ্গে ব্ল্যাক হাইনেক সোয়েটার আর তার উপর একটা ব্ল্যাক কালারের কোট পরেছিল। ওর চুলটা পনিটেল করে রেখেছিল। ওর মুখে কোনো মেকআপ নেই। ও জুতো ক্যাজুয়াল পরেছিল। অনির্বাণ নীলাকে দেখে মুচকি হাসে। প্রাচীন আর অভয়ও নীলাকে অবাক হয়ে দেখছিল। মেঘ হোয়াইট শার্টের সাথে ব্ল্যাক কোট পরেছিল। রকি সবার নজর নিজেদের দিকে অনুভব করে। আমি তোমাদেরকে বলেছিলাম এটা একটা পার্টি, কোনো পোস্ট মিট নয়। নীলা আর চোখে রকির দিকে তাকায়। আর আমিও বলছিলাম পার্টি এটা, কোনো ফ্যাশন শো নয়। এই বলে নীলা আগে যায়। এই মেয়েটা সত্যি পাগল। রকিও নীলার পেছন পেছন চলে যায়। মেঘ একদিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সুরেন্দ্র নীলাকে দেখলে ওর দিকে এগিয়ে আসে। আরে নীলা, আরও রাজি, এসো এসো, তোমার অপেক্ষায় করছিলাম এতক্ষণ। তাই তো আমি পার্টিতে এসেছি রাঠোর বাবু। আমি জানতাম আপনি আমার জন্য অপেক্ষা করবেন, আর আমার অপেক্ষায় আপনি যেন শুকিয়ে কাঠ না হয়ে যান, তাই ইচ্ছে না থাকলেও আমাকে আসতেই হলো। নীলার কথা শুনে অভয়ের হাসি চলে যায়।
অনির্বাণও নিজের মাথা ঝুঁকিয়ে হাসে। সুরেন্দ্র লজ্জায় পড়ে যায়। আমি ভাবলাম আমাদের প্রফেশনাল লাইফে যতই শত্রুতা থাকুক না কেন, সেটা পার্সোনাল লাইফে এনে কেন নিজেদের বন্ধুত্ব নষ্ট করব? ঠিক বললাম তো আমি? একদমই না। আমার মতে যেসব মানুষ এক জায়গাতে নিজের রোল ঠিক করে প্লে করতে পারে না, তাদের জন্য অন্য কোনো জায়গা বিশ্বাসও করতে নেই। তারা কোনো জায়গাতেই নিজের রোল প্লে করতে পারে না। অনির্বাণ এবার জোরে হেসে ফেলে। ও জানতো নীলা প্রিটেন্ড করতে জানে না। যদি ওর কোনো জিনিস পছন্দ না হয় তো সেটাও সবার সামনে বলে দেয়। ওয়েল, আমরা শুধু কিছুক্ষণের জন্যই এখানে এসেছি, তাই যা করার তাড়াতাড়ি করবেন। এই বলে নীলা আগে এগিয়ে যায়। যাওয়ার আগে ও একবার অনির্বাণের দিকে তাকায়, তারপর অন্য দিকে চলে যায়। রকি নীলাকে দেখে, তারপর ওর দিকে যেতে যাচ্ছিল, তখনই রাজবীর ওকে ডাকে। রকি! নীলা তাকায়, তারপর রাজবীরের দিকে চলে যায়। মানছি তুই সিকিউরিটি অফিসার, তার মানে এটা নয় যে তুই নিজের পরিবারকে ভুলে যাবি। এমন কোনো ব্যাপার নয় বাবা, আমি তো জাস্ট... নিজের দাদাদের কাছে যা, আর হয় যতক্ষণ না আমি বলছি এই পার্টি ছেড়ে কোথাও যাবি না। রকি মাথা নেড়ে প্রাচীন আর অভয়ের কাছে চলে যায়। রকি ওদের কাছে গেলে অভয় রকির পিঠে চাপড়ায়। আসুন ছোট ওস্তাদ, আমরা তো ভাবলাম নীলার ছাড়া তুই ভুলেই গেছিস যে তোর দুই ছোট ছোট দাদাও আছে। রকি নিজের কর্নিয়ার দিকে অভয়কে দেখে। হয়ে গেছে তোর? যদি হয়ে থাকে তো আমাকে বল, বাবা আমাকে এই পার্টিতে কেন ডাকলো? অভয় আর প্রাচীন নিজেদের দিকে তাকায়। মাম্মাম, এই ব্যাপারে তো আমরাও কিছু জানি না ছোট্টু। বাবা শুধু আমাদেরকে এখানে থাকতে বলেছে। অভয় কথা চেঞ্জ করার জন্য বলে, বীরেন্দ্র বাজপেয়ীকে দেখা যাচ্ছে না? প্রাচীন বলে, উনি পার্টিতে যেতে পছন্দ করে না, তাই উনি আসেনি। অভয় মাথা নেড়ে দেয়। রকি ওই দিকে যায় যেখানে নীলা আর মেঘ বসে আছে। এরা কখন সব তামাশা শুরু করবে? নীলা দুদিকে মাথা নাড়ে। মেঘ আর মোড়া ভাঙে। যদি জানতাম শত্রু কি চাল চলবে, তাহলে গেম খেলতে মজাই আসতো না, আর নাই জেতার কোনো খুশি হতো। আমরা এখানে জিততে নয়, শুধু এটা বলতে এসেছি যে এদের এই গেমে আমাদের কিচ্ছু যায় আসে না। এদের কনফিডেন্সে আঘাত করতে এসেছি। তখনই কেউ একজন পিছন থেকে এসে নীলার কাঁধ চাপড়ায়। নীলা অন্যদিকে ঘুরে যায়। সামনে পুরাব ছিল। আরে ইয়ার, ওইদিকে কাঁধে টাচ করলাম তো ওইদিকে তাকাতে হতো, তুমি এইদিকে কেন তাকালে? তুমি বাচ্চাদের মতো ট্রিকগুলো কবে ছাড়বে? পুরাব মুচকি হেসে পাশে চেয়ারে বসে যায়। আমাকে নিশ্চয় আর বলতে হবে না ওইখানে কি হতে চলেছে। হে পুরব, তোমার কষ্ট হচ্ছে না তো? পুরাব মেঘের দিকে তাকায়। না মানে তোমার ছোটবেলার ভালোবাসা ছিল না? তুমি একটু বেশিই বলছো না? ডোন্ট ফরগেট আই অ্যাম শিওর সিনিয়র, বয়সে বড় হয় তোমার থেকে। এই বলে পুরাব নীলার দিকে তাকায়। আমার তোমাকে কারোর সঙ্গে দেখা করানোর আছে। নীলা পুরবের দিকে তাকায়। পুরব পিছন দিকে ইশারা করে। নীলা ঘুরে তাকায়। মেঘও ওই দিকেই তাকায়। সামনে মোটামুটি 6 ফিটের সুগঠিত দেহ বিশিষ্ট এক যুবক দাঁড়িয়ে আছে। ওর কোকড়ানো কালো ঘন চুল ওর পুরো মাথাটাকে ঢেকে রেখেছে। ওর চোখে গ্লাসেস ছিল, যেটার মুখের চমককে আরও বেশি বাড়িয়ে তুলেছিল। ও শার্ট আর জিন্সের উপর ব্লেজার দিয়েছিল। ও নীলা ও মেঘকে দেখে হাসে, যাতে ওর গালের বাম দিকে একটা ছোট্ট গর্ত হয়ে যায়। নীলা ওকে দেখে চেনার চেষ্টা করে। পুরব ওই ছেলেটার দিকে এগিয়ে যায়। সি আই টোল্ড ইউ, এ তোমাকে চিনতে পারবে না। মেঘ পুরবের দিকে তাকায়। হু ইজ হি? আমার আর তোমাদের একমাত্র কমন ফ্রেন্ড। মেঘ আর নীলার চোখ বড় বড় হয়ে যায়। ওরা একসঙ্গে বলে, নয়ন। নীলা পুরবের দিকে তাকায়। পুরব, হি ইজ নয়ন। পুরব মাথা নাড়ে। নো ওয়ে, হতেই পারে না। যে নিয়নকে আমরা জানি সে তো মাথায় 1 লিটার তেল ঢেকে সাইড দিয়ে চুল আছড়ে একটা বড় চশমা লাগিয়ে ঘুরে বেড়াতো। ও ওই নিয়ন? মেঘ হেসে বলে, আমি ওই নিয়ন। নীলা নিজের হাত নিজের মুখে রেখে দেয়। তারপর নিয়নের গলা জড়ায়। নিয়নও হেসে নীলার গলা জড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা রকি এটা দেখে তো খুব রাগ হয় ওর।
রকি নীলার দিকে যাওয়ার জন্য এক পা বাড়ায়, তখনই অভয় ওর হাত ধরে নেয়। ওরা ছোটবেলার বন্ধু। তুই জানিস ওকে? প্রাচীন মাথা নাড়ে। ও নিয়ম রাঠোর, সুরেন্দ্র রাঠোরের ছেলে। নিজের বোনের সাথে ও ফিরে এসেছে। নিয়ন, এটা কিরকম নাম? এটা তো নিষ্ক্রিয় গ্যাস। দেখ কে কি বলছে, নিজের নামটা দেখেছিস? তুই আইডিয়াল তো ও গ্যাস, ক্ষতি কি আছে? রকি রেগে রেগে ছোট ছোট চোখ করে প্রাচীনকে দেখে। নিয়ন আর নীলা হাক করে। আরে অনেক হয়েছে, আই অ্যাম ফিলিং জেলাস নাও। শালা নয়ন, বলে তো দিতে পারতে যে তুমি আসছো। আমি কাল সন্ধ্যা এসেছি আর আমি শুনলাম তোমরা পার্টিতে এসছো, সো জাস্ট আই ওয়ান্টেড টু সারপ্রাইজ ইউ। মেঘ বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমেরিকা যাওয়ার ফল। তারপর একটু দুঃখ প্রকাশ করে। সরি ইয়ার, যা হয়েছে তোমাদের সঙ্গে, আমার তোমাদের সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু আর আমার বাবা মা তোমাদের দিকে না হয়ে। ইটস ওকে নয়ন, কমপক্ষে এইসবে আমাদের ফ্রেন্ডশিপে কোনোভাবেই প্রভাব ফেলবে না। নীলা মাথা নাড়ে। নিয়ন মাথা নেড়ে দেয়, তখনই সুরেন্দ্র, রাজবীর, বিষ্ণু স্টেজে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে দেখে। ব্লু গ্রাউন্ড পড়েছিল। নীলা ওকে দেখে মুচকি হাসে। পুরো বিড়বিড় করে। সোনাম ওদের সবার দিকে তাকায়। নীলা নিজের মুখ ঘুরিয়ে নেয়। আমি আসছি বলে নিয়নও চলে যায়। রাজবীর স্টেজ থেকে রকির দিকে তাকায়, তারপর তাকে ডাকে। রকি অবাক হয়ে স্টেজে যায়। ও কিছুই বুঝতে পারছে না। সোনাম রকির সাথে চিপকে দাঁড়িয়ে যায়। এইখানে আসা আপনারা সবাই জানেন পার্টির রিজন আছেন। প্রথম রিজন, আমার ছেলে মেয়ে সবাই ক্যাম্পিং করতে থাকে। দ্বিতীয়, কমিশনার নিজেদের বন্ধুত্বটা একটা জায়গায় নিয়ে যেতে চলেছি, তাই আমরা রকি রাঠোরের বিয়ে ফিক্সড। কথাটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই রকির হাত রাজবীর সোনামের হাতে দিয়ে দেয়। সোনাম রকির হয়ে যায়। এইসব কি হচ্ছে ওর সঙ্গে? রকি কিছুই বুঝতে পারছে না। রকি নীলার দিকে তাকায়। নীলার মুখে কোনো ভাব ছিল না। রকি নীলার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি জানতাম এসব। তুমি জানতে এইসব, তাহলে কেন বললে না আমাকে? এটাই ঠিক হবে এখন। সুরেন্দ্র আবার বলে, তৃতীয় কারণ, আমার সব বিজনেস তো আমার ছেলে নিয়নই সামলাবে, কিন্তু আরোরা ইন্ডাস্ট্রির সব শেয়ার আমার মেয়ে আর হবু জামাই রকি সামলাবে। সবাই হাততালি দিতে লাগলো। নীলা হাসে। বাহ, রাঠোর নিজের সব ঋণ আচারিয়া ফ্যামিলির গলায় বেঁধে দিল। রকি পুতুল হয়ে দাঁড়িয়েছিল। সোনামের মুখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই মেঘের ফোন বেজে ওঠে। মেঘ বাইরে গিয়ে ফোনে কথা বলে ভেতরে আসে আর নীলার কানে কিছু বলে। নীলা চমকে ওঠে। পুরব ওদের দিকে তাকায়। কি হলো? নীলা পুরবের দিকে তাকায়। আমাদেরকে যেতে হবে, সামথিং কেম আপ। পুরব কিছু বলবে তার আগেই নীলা বলে, স্টেজে গিয়ে ওদেরকে অভিনন্দন দে আর চল। মেঘ মাথা নাড়ে। নীলা অনির্বাণের দিকে তাকায়। নীলা ওকে একটা টেক্সট সেন্ড করে। অনির্বাণ নিজের ফোন বের করে মেসেজ পড়ে। ও চমকে ওঠে। অনির্বাণ নীলার দিকে তাকালে নীলা মাথা নেড়ে নেয়। নীলা আর মেঘ স্টেজের দিকে চলে যায়। ওদের চলে যাওয়ার পুরবের নিজেকে বলে, চলছে কি সব? ওরা দুজন স্টেজে পৌঁছে যায়। নীলা সুরেন্দ্রর দিকে তাকায়। আই এম সরি রাঠোর বাবু, কিন্তু আমাদেরকে যেতে হবে। সুরেন্দ্র আর রাজবীর নিজেদের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিয়ন অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি? মেঘ নিয়নের দিকে তাকায়। সামথিং কেম আপ, উই হ্যাভ টু গো। সুরেন্দ্র বলে, ওকে, নো প্রবলেম, তোমরা যে এলে এটাই অনেক। রাজবীর বলে, নীলা, আজ রকি তোমার বাড়ি যাবে না, তুমি বুঝতেই পারছো। আমাদের এমনিতেও ওকে দরকার নেই, যদিও কখনো ফিরে না আসে তাহলেও চলবে। এই বলে নীলা রকির দিকে তাকায়। সোনাম এটা দেখে ও রকির হাতটা আরো শক্ত করে ধরে নেয়। আই হোপ তুমি আমার প্রতি জেলাস ফিল করে চলে যাচ্ছ না। তোমার প্রতি জেলাস ফিল করা ছাড়াও আমার অনেক কাজ আছে সোনাম, আর এমনিতেও তোমার প্রতি জেলাস হওয়ার জন্য
আমাকে আমার স্ট্যান্ডার্ডটা নামাতে হবে, যেটা আমি করতে পারি না। এই বলে নীলা মুচকি হাসে আর ওইখান থেকে চলে যায়। সোনাম রেগে নিজের পা ঝাঁকায়। নীলা আর মেঘ গাড়ির দিকে এগিয়ে যায়। ওইখানে সঞ্জয় আগে থেকেই দাঁড়িয়েছিল। নীলা যখনই গাড়ির দরজা খুলতে যায় তখনই একটা হাত এসে দরজা ধরে নেয়। গাড়ির ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা মেঘ আর সঞ্জয় ওই দিকে তাকায়। নীলা পিছনে ঘুরে তাকায়। পিছনে রকি দাঁড়িয়ে আছে আর ও গাড়ির দরজা ধরে রেখেছে। নীলা রকির দিকে তাকায়। রকির চোখ লাল হয়ে গেছে, এক প্রকার চোখেই গিলে খাচ্ছে। মেঘ ওদের দুজনের দিকে তাকায় আর বলল, রকি। এই বলে মেঘ ওদের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সঞ্জয় ওর হাতটা ধরে নেয়। এটা ওদের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দে। মেঘ নীলা আর রকির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে দেয়। রকি নীলার দিকে তাকাতে তাকাতে দরজা জোরে বন্ধ করে দেয়। নীলা একবার দরজার দিকে তাকিয়ে রকির দিকে তাকায়। রকি? নীলা শুধু এইটুকুই বলতে পারল। পরবর্তীকালে রকি নীলার দু কাঁধ ধরে গাড়ির সঙ্গে জোরে ঠেক লাগিয়ে দেয়। নীলার চোখ বন্ধ হয়ে যায়। ও 3 সেকেন্ড পর নিজের চোখ খুলে রকির দিকে তাকায়। রকির নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। বাইরের আবহাওয়াও ঠান্ডা হয়ে গেছে। ওদের দুজনের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। নীলা নিজের 2 কাঁধের দিকে একবার করে দেখে, যেটা রকির হাত শক্ত করে ধরে রেখেছিল। নীলা রকিকে দেখে। হোয়াই ডিড ইউ ডু দিস টু মি? তুমি জানতে বাবা আমাকে এই পার্টিতে কেন ডেকেছে, তাও তুমি আমাকে একবারের জন্য বললে না কেন? নীলা রকিকে দেখে রাগে ওর ঠোঁট কাঁপছিল। রকি, ইউ আর হার্টিং মি। রকি চিৎকার করে। আই ডোন্ট কেয়ার, ড্যাম ইট। এই বলে রকি নীলার কাঁধের দিকে তাকায়, তারপর নীলার দিকে। ও নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয় আর জোরে একটা ঘুষি দিয়ে গাড়িতে মারে। এই প্রথমবার নীলা কেঁপে ওঠে। রকি প্রায় কান্না ভেজানো গলায় বলে, কেন বললে না আমাকে তুমি? তোমার কি কোনো যায় এলো না এটা শুনে যে এই পার্টি হতে চলেছে? একবারও তুমি আমাকে এই কথাটা বললে, জরুরি ভাবলে না কেন? নীলাও কেন? রকি, এটা তোমার বাবার সিদ্ধান্ত। তোমার কি সত্যি এটা মনে হয় যে আমি যদি তোমাকে সবকিছু বলে দিতাম তো তুমি কিছু করতে পারতে? রকি অবাক হয়ে নীলার দিকে তাকায়। তুমিই বলেছিলে আমি আমার বাবার বিপক্ষে যেতে পারি না। দেন যদি আমি বলে দিতাম তাহলে কি হতো? কি করে নিতে তুমি? আর যদি তোমার কিছু করার থাকে তো সেটা তো তুমি এখানেই করতে পারতে। Go and tell everyone that you don't want to get engaged with Sonam. Go. আছে সাহস তোমার? বলো, করতে পারবে এরকম? রকি নীলার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি করতে পারবো। নীলা চমকে রকির দিকে তাকায়। যদি তুমি আমাকে একবার বলো যে রকি যাও আর গিয়ে বলে দাও তুমি এই বিয়ে করবে না, তো আমি এক্ষুনি বারণ করে দিব যে তুমি এখানে আমার এই এঙ্গেজমেন্ট কারণে চলে যাচ্ছ। তো আমি এখনই এই কারণটা শেষ করে দিব। যদি তুমি বলো যে তোমার যা আসে তো। রকি? রকি নীলার দিকে তাকায়। আমার কোনো যায় আসে না, আর না কোনোদিন আসবে। এই এঙ্গেজমেন্টটা করা বা না করা সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আমাকে এসবের একদম মাঝে আনবে না। আর যতদূর কথা আমার যাওয়ার, তো আমি তোমার জন্য যাচ্ছি না। তুমি ছাড়াও দুনিয়াতে অনেক লোক আছে আমার। বুঝতে পারলে তুমি? নীলা? রকির গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমাদের জন্য আকাশ পাতাল তফাৎ। তুমি আমার কাছে এসেছিলে শুধুমাত্র আমার ফ্যামিলির বিরুদ্ধে প্ল্যান করতে, শুধু আমার বাবাকে বরবাদ করার জন্য। আর হ্যাঁ, এখন এই সব তোমার এঙ্গেজমেন্ট হচ্ছে, ওটাও আমাদের বিপক্ষে খেলার একটা গেম মাত্র। মিস্টার রকি আচারিয়া, তোমার বাবা তোমাকে ইউজ করছে। রকি চিৎকার করে। নীলা? নীলাও চিৎকার করে। তুমি চিৎকার করলেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না রকি? যদি তোমার বাবা তোমাকে নিয়ে এতটুকুও ভাবত, যদি তোমাকে নিয়ে একটু চিন্তা থাকতো, তাহলে এসব তোমার সাথে করতে পারতো না। তুমি আমাকে জিজ্ঞাসা করছো
আর ওনাকে জিজ্ঞাসা করো না কেন উনি তোমাকে বলেননি, কারণ ওনার তোমাকে ইউজ করার ছিল। রকি নিজের আঙুল দেখিয়ে বলে, নীলা, শর্ট ইওর মাউথ। হোয়াট? ইউ উইল হোয়াট? কি করে নেবে তুমি? তুমি আমার ট্রাস্টকে ইউজ করছো আমাদেরকে বরবাদ করার জন্য, আর তোমার বাবা তোমাকে ইউজ করছে নিজের লক্ষ্য পূরণের জন্য। অ্যান্ড হি ইজ স্টিল বাটি ইউজিং ইউ। রকি জোরে একটা চড় মারে। সঞ্জয় আর মেঘ চমকে ওঠে। নীলার মুখটা একদিকে হয়ে যায়। মেঘ আগে এগিয়েই আসছিল, নীলা হাত দেখিয়ে ওদেরকে থামিয়ে দেয়। রকি বুঝতে পারল ও রাগের মাথায় কি করে ফেলেছে। রকি নিজের হাত বাড়ালো নিজের গায়ের দিকে। গেট লস্ট বলে নীলা রকির দিকে তাকায়। তুমি একজন সিকিউরিটি অফিসার, আর ওটাই হয়ে থাকো, বুঝতে পারলে? আই ডোন্ট কেয়ার যে তুমি আর আমার বাবা কি করো, তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যেটা তুমি তোমার বাবা মিলে করেছো সেটা সুদ সমেত তোমাদেরকে আমি ফিরিয়ে দেব। নাও জাস্ট লিভ। রকি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থাকে। ঠিক আছে, তোমার কোনো যায় আসে না, তাই না? ঠিক আছে, আমি আজকের পর আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না, আর যেটা আমি করলাম সেটার জন্য সরি। এই বলে রকি মাথা ঝোঁকায় আর নীলার দিকে তাকায়। রকির বাম চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। যান আপনি, আমি আপনার সঙ্গে কাল দেখা করব ম্যাম, অন ডিউটি। এই বলে রকি এক পা পিছনে সরিয়ে নীলাকে স্যালুট করে ঘুরে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। নীলা কিছুক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকে। উই হ্যাভ টু গো, লাস্ট গো, উই কান্ট লিভ লেট। এই বলে নীলা দরজা খুলে গাড়িতে বসে পড়ে। মেঘ প্যাসেঞ্জার সিটে আর সঞ্জয় ব্যাক সিটে বসে পড়ে। নীলা শক্ত করে স্টিয়ারিং ধরে, সামনের দিকে আছে। মেঘ নিজের সিট বেল্ট লাগিয়ে নীলার দিকে তাকায়। নীলা যেন কোথাও হারিয়ে গেছে। মেঘ একবার সঞ্জয়ের দিকে তাকায়। নীলা। নীলা চমকে মেঘের দিকে তাকায়। চল। নীলা মাথা নাড়ে। এই সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করে ওইখান থেকে বেরিয়ে যায়। রকি পার্টির বাইরে গেটের কাছে পৌঁছে যায়। রকিকে দেখতে পেয়ে প্রাচীন আর অভয় ওর দিকে আসে। এত তাড়াতাড়ি কোথায় চলে গিয়েছিস তুই? আমরা কখন থেকে তোকে খুঁজছি। রকি ওদের দুজনের দিকে মাথা তুলে তাকায়। প্রাচীন ও অভয় চমকে ওঠে। রকির চোখের পাতা ভিজে ছিল, আর ওর চোখ পুরো লাল হয়ে গেছে। প্রাচীন রকির কাঁধে হাত দেয়। ছোট্টু, তুই কাঁদছিলিস? রকি একটু হেসে দুদিকে মাথা নাড়ে। না, একদমই না, আমি কেন কাঁদতে যাব, আমি ঠিক আছি। অভয় একটা দীর্ঘশ্বাস নেয়। তুই তোর দাদাদের উপর রাগ করেছিস ছোট্ট? রকি অভয়ের দিকে তাকায়। আমরা তোকে পার্টির রিয়েল রিজনের ব্যাপারে বলিনি এই জন্য। আমি জানি আমরা তিনজন কোনোদিনও একে অপরের থেকে কিছু লুকাইনি, কিন্তু বাবা আমাদেরকে স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়েছিল যেন আমরা কেউ তোকে এই নিয়ে কিছুই না বলি। রকি নিজের মুখ ঘুরিয়ে নেয়। ও ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে নিজের চোখ বন্ধ করে নেয়। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। প্রাচীন ও অভয় ওকে অবাক হয়ে দেখে। তুই সত্যি কাঁদছিস? প্রাচীন আবার রকির কাঁধে হাত রাখে। রকি প্রাচীনের দিকে তাকায়, তারপর ঝট করে ওর গলা জড়িয়ে নেয়। রকি প্রাচীনকে শক্ত করে ধরে কেঁদে ফেলে। অভয় ও প্রাচীন অবাক হয়ে রকিকে দেখতে থাকে। অভয় হালকা করে রকির পিঠে হাত বোলায়। প্রাচীন রকির পিঠে হাত দেয়। রকি কিছু বলল না। প্রাচীনের কাঁধ রকির চোখের জলে ভিজে যায়। অভয় রকির দিকে তাকায়। ওর মোটেও ভালো লাগছে না নিজের ছোট ভাইকে এইভাবে কাঁদতে দেখে। অনেক হলো, আমি বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছি। অভয় ঘুরে পা বাড়ায়। রকি হঠাৎ করে প্রাচীনের থেকে নিজেকে আলাদা করে। ছোটদা, তুই বাবাকে কিচ্ছু বলবি না। কিন্তু ছোট্টু, আমি এই এঙ্গেজমেন্টটা করছি। পাগল নাকি তুই? অবস্থাটা দেখ একবার নিজের। আজ প্রথমবার আমি তোকে এইরকম দেখছি। আমি ঠিক আছি। অভয় দাঁড়িয়ে যায়। ও ঘুরে তাকায়। এই বলে দুহাত দিয়ে ও নিজের চোখের জল মুছে। তোরা দুজন আমার সঙ্গে আছিস তো? তাহলে ব্যাস, বাবা যা করতে চায় সেটা বাবাকে করতে দে। আমি আগেও বাবার কোনো ডিসিশন প্রশ্ন করিনি, আর আজও করব না। রকি হেসে দেয়। প্রাচীন বলে,
নীলার সঙ্গে কথা হয়েছে? নীলার নাম শুনে রকি হাসে। ওর কোনো যায় আসে না, আমাদের রাস্তা আলাদা দাদা, আর সবসময় আলাদাই থাকবে। আমি পাগল ছিলাম যে ভাবছিলাম হয়তো ও আমাকে থামিয়ে দিবে, কিন্তু আজ ও আমাকে ওই সত্যটার মুখোমুখি করিয়ে দিল, যে সত্যটা থেকে আমি সবসময় পালাতে চেয়েছি। প্রাচীন আর অভয় রকির দিকে তাকায়। রকি একটা দীর্ঘশ্বাস নেয়। চল, সবাই ওয়েট করছে হয়তো। রকি আগে এগিয়ে যায়। প্রাচীন ও অভয় একে অপরের দিকে তাকায়, আর তারপর ওরা এগিয়ে যায়। নীলা কার ড্রাইভিং করছিল, ওর মাথায় এখনো রকির কথা খুলেই ঘুরছিল। হঠাৎ করে নীলা গাড়িটা রাস্তার একদিকে এনে ব্রেক করে দেয়। মেঘ নীলার দিকে তাকায়। সঞ্জয় বাইরের দিকে তাকিয়ে বলে, নীলা, কি হয়েছে? নীলা সিট বেল্ট খুলে দেয়। কেউ বাইরে শোনা। কিন্তু নীলা। মেঘের বলতে বলতেই নীলা গাড়ি থেকে নেমে যায়। নীলা নিজের গাড়ি একটা ব্রিজের উপর দাঁড় করিয়েছে। ব্রিজে খুব জোরে ঠান্ডা হাওয়া চলছে। নীলা রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়ে যায়। নীলার মনে হচ্ছিল যেন ওর পায়ে আর কোনো শক্তিই নেই। নীলা রেলিংটা শক্ত করে ধরে নেয়, কিন্তু ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। ও নিজের পায়ের উপরেই বসে যায়। নীলা নিচের দিকের রেলিংটা ধরে নেয়। মেঘ এটা দেখে নিজের সিট বেল্ট খুলে দরজা খুলে দেয়। সঞ্জয় মেঘের কাঁধ ধরে ওকে থামিয়ে দেয়। মেঘ সঞ্জয়ের দিকে তাকায়। মেঘ একটা দীর্ঘশ্বাস নেয়। ওরা দুজনে নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা ওই ঠান্ডা হাওয়ার মধ্যে একাই বসেছিল। ওর নিঃশ্বাসের গতি অনেক বেড়ে গেছে। ওর মাথা ভারী হয়ে আসছে। নীলা নিজের হাতটা এগিয়ে নিয়ে যায়, আর ও নিজের ট্যাটুর দিকে তাকায়। নো নীলা, নো, তুই এভাবে দুর্বল হতে পারিস না, কখনোই না। গেট আপ, ইউ গেট আপ নীলা, অ্যান্ড ডু ইট। নীলা উঠে দাঁড়ায় আর গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে গিয়ে নীলা মেঘের দিকে দরজা খুলে দেয়। আই কান্ট ড্রাইভ রাইট নাও, তুই ড্রাইভ কর। মেঘ মাথা নেড়ে বাইরে চলে আসে। নীলা মেঘের সিটে বসে পড়ে আর সিট বেল্ট লাগিয়ে নেয়। নীলা নিজের মাথাটা সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। মেঘ ড্রাইভিং সাইডে চলে আসে। ও গাড়িতে চেপে নিজের সিট বেল্ট বাঁধে আর একবার নীলার দিকে তাকায়। তারপর গাড়িটা আগে এগিয়ে দেয়। মেঘ গাড়িটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে এনে দাঁড় করায়। বাইরে আরোরা সিকিউরিটি গার্ডস দাঁড়িয়েছিল। ঝোড়ো হাওয়া চলছিল। ওদের তিনজনকে দেখে গাছরা মাথা নেড়ে দেয়। ওরা তিনজন হালকা করে মাথা নেড়ে ভেতরের দিকে চলে যায়। ভেতরে গেলে ওরা শিবার্থকে পেয়ে যায়। ওরা চারজনে এলিভেটরের দিকে এগিয়ে যায়। আই নো নীলা, আমাদের এই সময় এলিভেটর ইউজ করা রিস্কি হয়ে যাবে, কিন্তু যেখানে আমরা যেতে চাইছি ওইখানে যেতে গেলে আমাদেরকে এলিভেটর করেই যেতে হবে। ওকে। কিছুক্ষণ পর নীলা চলতে চলতে বলে, জ্ঞান কখন এলো? আমি যখন ফোন করেছিলাম তার একটু আগে। তোমাকে চিনতে পেরেছো? চিনে নিয়েছে আমাকে। মেঘ বলে, তার মানে মেমোরি যায়নি, সব মনে আছে ওর। শিবার্থ একটা কার্ড একটা সেন্সরে লাগিয়ে দেয়। এলিভেটর উপরে যাওয়ার বদলে নিচের দিকে যায়। হঠাৎ করে নীলার মনে পড়ে সেদিন এলিভেটরে রকির ভয় পেয়ে যাওয়া মুখটা। রকি ওকে বলল সেদিন যে ওই দিন ওর মনে হচ্ছিল যেন ও আবার ওই গাড়ির মধ্যে চলে এসেছে। নীলা নিজের মাথা ঝাঁকায়। কিছুক্ষণ পর এলিভেটর থেমে যায়। ওরা সকলে বেরিয়ে আসে। ওরা বেসমেন্টে পৌঁছে যায়। ওখানেই গার্ডস ছিল। ওরা গ্যালারি দিয়ে আগে এগিয়ে যায়। একটা রুমের কাছে এসে ওরা থেমে যায়। শিবার্থ বলে, ও ভেতরে আছে আর এখন ওর জ্ঞান আছে। নীলা দরজা খুলে ভেতরে যায়। ভেতরে ওই লোকটা ছিল যাকে সেদিন রকি বাঁচিয়েছিল। ও একটা চেয়ারে বসেছিল আর ওর সামনে একটা টেবিল ছিল। ওই লোকটা নীলা আর মেঘের দিকে তাকায় আর হেসে দেয়। নীলা আর মেঘ গিয়ে ওই টেবিলের অন্যদিকে রাখা দুই চেয়ারে বসে যায়। সঞ্জয় ওদের পেছনে দৌড়ায় আর শিবার্থ দরজার কাছে। ওই লোকটা ওদের সবার দিকে তাকায় আর হাসতে থাকে। নীলা চুপচাপ ওকে দেখতে থাকে। ক্ষমা করবে, কিন্তু তোমরা আমাকে আমার ওইসব দিন মনে করিয়ে দিলে।
নামান ভাই ও ওরকমভাবে বসে থাকতো, আমি কেশব আর সঞ্জয় এভাবে ভাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকতাম। শুধু মেঘ এক্সট্রা মা আছে। না, আরেকজনের পজিশন বলতে তুমি ভুলে গেছো। এই বলে নীলা টেবিলে হাত দেয় আর নিজের ব্লেজারটা কনুইয়ের উপর পর্যন্ত তুলে নেয়। ওর হাতে থাকা অজগর সাপের ট্যাটুটা স্পষ্ট দেখা যায়। বৌদি, তাও ভালো, নীলা মনে রেখেছে এ আমাদের মাকে। মেঘ আর চোখে নীলার দিকে তাকায়। সত্যি বলছি, ওরা সবাই, তুমি একদম আরজা বৌদির মতো হয়েছ, ওই মুখ আর ওই বুদ্ধি। আমার স্বভাবটাও ওই রকমই আছে মালিক। আমি প্রশংসাও ওনার মতোই করি আর শাস্তিও ওনার মতোই দিই। এখন তুমি বলো, তুমি কি চাও? মল্লিক নীলার দিকে ছোট ছোট চোখ করে তাকায়। তুমি আমাকে চিনে কিভাবে নিলে? যখন আমাদের লাশ দেখা হয় তখন তোমরা 2 বছরে ছিলে। 2 বছরের বাচ্চাদের তো এটাও মনে থাকে না ওদের আসল মাকে। 2 বছর বয়সে যখন কেউ নিজের মৃত্যু দেখে ঘুরে আসে, তখন তুমি কি জিনিস মালিক? এটাই তো শালা বুঝতে পারি না। ওই অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়, তোমরা কিভাবে বেঁচে গেলে? মেঘ রেগে টেবিলের হাত মারে। কারণ শালা তোদের মৃত্যু আমাদের হাতে লেখা ছিল। নীলা মেঘের দিকে তাকায়। মেঘ, আমি বলেছি না, যখন আমি কথা বলবো তুই মাঝে বলবি না। তুই মাথা গরম করিস না, আমি আছি তো। আই উইল হ্যান্ডেল এভরিথিং। নীলা মল্লিকের দিকে ঘুরে তাকায়। এত বছর পর ফিরে আসার কারণটা কি? নীলা আর মেঘ অবাক হয়ে ওকে দেখে। নামান ভাইয়ের ওপর হামলা আর কেশবের মৃত্যু আমাকে বাইরে আসতে বাধ্য করে। 22 বছর আগে যা কিছু হয়েছে, ওরা সমস্ত দোষ আমার ওপর চাপিয়ে নিজের আরামসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে থাকে। আমি বাইরে আসতে পারতাম না, কিন্তু আমি জানতাম তোমরা 2 জন সেফ আসো। কিন্তু না, ওরা তোমাদেরকেও ছাড়েনি। মেঘ অবাক হয়ে বলে, তুই আমাদের জন্য ফিরে এসেছো সত্যিই? মল্লিক মেঘের দিকে একবার তাকিয়ে আবার নীলার দিকে তাকায়। তোমাদের সত্যি মনে নেই না যে 22 বছর আগে তোমরা কিভাবে বেঁচে গেলে ওই অ্যাক্সিডেন্ট থেকে? নীলা মুচকি হাসে। আমার যদি মনে না থাকতো তো তুমি বেঁচে থাকতে না মালিক। আমি সব কিছু জানার আগে একটা কথা জানতে চাই। আমারও সব কিছু বলার আগে অন্য একটা কথা বলার আছে। নীলা মল্লিকের দিকে তাকায়। তুমি ভাবতেও পারবে না ওই সব করেছে কে। ওই মানুষটা সব সময় তোমার চোখের সামনে ছিল, কিন্তু তুমি ওকে। আমরা জানি এসব কি করেছে, আমরা জানি যে বস কে। মল্লিক চমকে ওঠে। তাও তাও অনেক মানুষ ছিল যারা ওই বসের বিরুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু তাদের শেষ পরিণতি হয়ে মৃত্যু। কিন্তু আরো অনেক কিছু আছে যা আমি জানি না, তাই আমি এখন চুপ আছি। মল্লিকের উপর দিকে তাকায়। বৌদি, দেখছো তোমার মেয়ে পুরো তোমার কার্বন কপি। মল্লিক নীলার দিকে তাকায়। বলো কি জিজ্ঞাসা করার আছে তোমার? কমিশনার রাজীব আচার্যের ভাই এসপি হর্ষ আচার্যের সঙ্গে আমার মা আরজা কৃষ্ণের কি সম্পর্ক ছিল? মল্লিক চমকে ওঠে। মেঘ নিজের হাত টেবিলে রাখে। কি এমন ছিল ওদের দুজনের কাছে যে 19-20 করে এরকম ভাবে ওদেরকে মেরে দেওয়া হলো? আর রকিকে ওই দিন কে বাঁচিয়েছিল? আর ওই ফাইলটা যেটা হর্ষ আচার্যের কাছে ছিল, ওটার কি হলো? কোথায় ওই ফাইলটা? মল্লিক চমকে কখনো নীলা আবার কখনো মেঘের দিকে তাকাতে থাকে। পার্টিতে রকি আর সোনামের এনগেজমেন্ট হয়ে যায়। ওরা দুজনকে রিং পরিয়ে দেয়। সোনাম রকির দিকে তাকিয়ে হেসে দেয়। রকি কোনো উত্তর দেয় না। অভয় আর প্রাচীন ওর কাছেই দাঁড়িয়ে আছে। নিয়ন আর পুরব স্টেজের নিচে একসঙ্গে দাঁড়িয়ে আছে। এই রকি, খুব একটা খুশি হয়নি মনে হচ্ছে। এখন তোর বাবা যদি হঠাৎ করে তোকে পার্টিতে ডেকে এমন একটা মেয়ের সঙ্গে তোর এঙ্গেজমেন্ট করিয়ে দেয় যাকে কোনোদিন দেখিসও নেই, তো তুই কি করবি? নিয়ন অবাক হয়ে যায়। কিন্তু রকির বাবা এরকম কেন করলো? পুরব মনে মনে বলে, টু হার্ট নীলা। তারপর পুরব নিয়নকে বলে, আই ডোন্ট নো ডুডু, আই রিয়েলি ডোন্ট নো।
এই নীলাও কিছু না বলে চলে গেল। ইউ মিস হার? অফকোর্স আই ডু। প্রথম আর সব থেকে ইউনিক ফ্রেন্ড ও আমার। পুরব কি একটা ভেবে বলে, চল কালকে ওর সঙ্গে দেখা করতে ওর বাড়ি যাই। ঠিক তো? একদম, এই সুযোগে নামান আঙ্কেলকে দেখেও চলে আসিস। ওকে, ডান। ওইদিকে স্টেজে সোনাম রকিকে কিছু বলতে যায়, কিন্তু রকি অন্যদিকে ঘুরে দেয়। রকি অভয়কে ইশারা করে আর ওরা স্টেজ থেকে নেমে যায়। সোনাম মনে মনে, নীলা, আগেও তুমি মাঝে এসেছিলে, এইবার আমি আর তোমাকে মাঝে আসতে দেব না। তোমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। ভেবে ও সুরেন্দ্রর দিকে তাকায়। অনির্বাণ পার্টিতে বিষ্ণুর সঙ্গে দাঁড়িয়েছিল। অনির্বাণ বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। যখন ও আর থাকতে পারল না, তখন ও বিষ্ণুকে বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি। বিষ্ণু মাথা নেড়ে দেয়। অনির্বাণ তাড়াতাড়ি বাইরে আসে আর মেঘকে ফোন করে। মেঘ, নীলা, শিবার্থ আর সঞ্জয় ওই বিল্ডিং থেকে বাইরে আসছিল। নীলা শিবার্থকে বলে, ওই লোকটার উপরে নজর রাখো, আমরা ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। চিন্তা করিস না, ও এখান থেকে বাইরে যেতে পারবে না। তখনই মেঘের ফোন বেজে ওঠে। ও ফোন বের করে দেখলো তো অনির্বাণ ফোন করছে। দাদার ফোন? মেঘ ফোন রিসিভ করলো আর স্পিকারে দেয়। দাদা বলো, তুমি স্পিকারে আসো? মল্লিক কাকার সঙ্গে কথা বললি তোরা? দাদা, অনেক কিছু জানতে পারলাম, দেখা হলে বলবো তোমাকে। অনেক লম্বা কাহিনী এটা। নীলা কোথায়? আমি এখানেই আছি দাদা। আচ্ছা, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। নীলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, পার্টিতে কি চলছে? অনির্বাণ একটা দীর্ঘশ্বাস নেয়। আমার রকি এঙ্গেজমেন্ট হয়ে গেল। গুড, ভালো কথা তো এটা। দাদা, আমি এখন ফোন রাখলাম, দেখা হলে কথা হবে। নীলা ফোন কেটে দেয়। তারপর শিবার্থকে ভেতরে পাঠিয়ে নিজেরা গাড়ি থেকে এগিয়ে যায়। তখনই বৃষ্টি শুরু হয়। নীলা একবার আকাশের দিকে তাকায়, চোখ বন্ধ করে কিছুক্ষণ বৃষ্টির ফোঁটা নিজের মুখে নেয়। তারপর গাড়িতে বসে পড়ে। মেঘ ড্রাইভিং সিটে বসে পড়ে। মেঘ সিট বেল্ট লাগাতে লাগাতে পাশের সিটে একবার নীলার দিকে তাকায়। নীলা উইন্ডোতে মাথা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মেঘ গাড়ির মিউজিক প্লেয়ার অন করে আর গাড়ি এগিয়ে নিয়ে চলে যায়। গাড়ির মিউজিক প্লেয়ারে গান বেজে ওঠে। প্রাচীন, রকি আর অভয় নিজেদের বাড়ির রুফটপে বসে আছে। ওদের সামনের টেবিলে ফ্রাইড চিকেন, বিয়ার আর হুইস্কির বোতল নামানো আছে। রকি কোনোদিন ড্রিঙ্ক করেনি, তাই ওর জন্য কোক ছিল। কিন্তু রকি আজ নিজে 2 বোতল বিয়ার আর প্রায় হাফ বোতল হুইস্কি শেষ করে দিয়েছে। রকি আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ও নিজের হাতের আঙুলে পড়ে থাকা রিংয়ের দিকে তাকায়। 3 ভাই চুপ ছিল। হঠাৎ করে রকি জোরে জোরে হেসে ওঠে। প্রাচীন বিয়ার খেতে খেতে রকির দিকে অবাক হয়ে তাকায়। অভয় শুধু রকির দিকেই তাকাচ্ছিল। রকির এই রকম হাসায় ও চমকে ওঠে। অভয় বলে, কি হলো এরকম করে হাসছিস? ফার্স্ট টাইম খেয়ে নেশা না লেগে মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাও ওই মেয়ের সঙ্গে যাকে আজ আমি প্রথমবার দেখলাম। খুব অদ্ভুত, তাই না? কিছু ঘন্টা আগেই তো আমি জানতামই না আজ আমার এঙ্গেজমেন্ট ছিল। প্রাচীন একটা দীর্ঘশ্বাস নেয়। বাবাও না, জানি না কখনো কি করে বসে। এত কি জলদি ছিল ওনার? চাইছেটা কি বাবা? আরোরার ফ্যামিলির পতন। প্রাচীন আর রকি অভয়ের দিকে তাকায়। মিস্টার রাঠোর আর বাবা প্ল্যান করে সোনাম আর ছোটুর নামে ওই আরোরা ইন্ডাস্ট্রি শেয়ার করে দিয়েছে। মানে উনি চান যে নীলার বিরুদ্ধে এখন রকি আর সোনাম লড়াই করুক। সোনাম তো প্রথম থেকেই কোনো কারণ ছাড়াই নীলার উপর অল টাইম রেগে থাকে। এখন রকিকেও মিস্টার রাঠোরের মতো প্রতিটা মিটিংয়ে নীলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রকি নিজের বন্ধ হয়ে যাওয়া চোখ শক্ত করে খুলে রাখে। কেন কেন আমি ওর বিরুদ্ধে যাব? অভয় একটা দীর্ঘশ্বাস নেয়। কারণ বাবা এটাই চায়। প্রাচীন রকির দিকে তাকায়। তুই কোনোদিন কিছু বলছিস না কেন বাবাকে? যেটাই বাবা বলে বাবা যেটাই বলে সেটা তুই মুখ বুজে সহ্য করে নিস, এমনকি নিজের স্বপ্নটাও এক নিমিষে শেষ করে দিলি। রকি একটা দীর্ঘশ্বাস নেয়। আমি আজ মন থেকে চেয়েছিলাম যে বাবাকে না করে দিব, প্রথমবার বাবার বিরুদ্ধে যাব, প্রথমবার। কিন্তু যার জন্য আমি এটা করতে চেয়েছিলাম সে বলে দিল যে তার কোনো চায় আসে না। তাহলে আমি কেন মানা করব বাবাকে? বাবা যদি পারত তো আমাকে কেন অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে? বাবা যদি পারত তো আমাকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিত, কিন্তু সেটা বাবা করেনি। আমাকে পড়িয়েছে, লিখিয়েছে, আমাকে মানুষ করেছে। আর আজ আমি আজ যে আমার নিজের দমে কিছু করছি সেটাও বাবার জন্য। রকি আবার আকাশের দিকে তাকায়। ওর চোখ থেকে নিজে থেকেই জল গড়িয়ে পড়ে। অভয়ের প্রাচীন একে অপরের দিকে তাকায়। ছোট, আয় তোকে একটা স্টোরি শোনায়। ছোটদা প্লিজ নো, একদম মুড নেই, বল। শুনে নে, কাজের কথা আছে গল্পের মধ্যে কিছু। বল। যখন আমরা পিজিতে থাকতাম না, আমাদের না একটা দুধওয়ালা ছিল। ওনা কোনোদিন টাইমে দুধ নিয়েই আসতো না। কতবার আমরা ওকে বলেছিলাম, কিন্তু ও এমন দেখতো যাতে ওর কোনো ফারাকই পড়তো না। তারপর আমরা ওর জন্য একটা প্ল্যান বানাই। আমরা ওকে এমন দেখাতে থাকলাম যে আমরা কোনো অন্য দুধওয়ালাকে অ্যাপয়েন্ট করে নিয়েছি। আমরা জেনে শুনে ওর সামনে অন্য দুধওয়ালার সাথে কথা বলতে থাকি। তারপর থেকে বেচারা একদম টাইমে আসতে শুরু করে দিল, আর দুধও একদম বেস্ট কোয়ালিটির দিতে লাগলো। এই স্টোরিটার এই সিচুয়েশনের সঙ্গে সম্পর্ক কিসের? রকি মুচকি হাসে।